তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের ইশারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে, যেখানে সীমান্ত তোমার হাজার ফুলে ছেয়েছে আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা, আমি তো চাই না তোমার দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি এসো এই বুকেরই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। আহা, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। সবাইকে স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে, সুরের গল্পের আড্ডায়। আজকে আবারও হাজির হয়েছি আমাদের অন্য একজন শিল্পীকে নিয়ে, রবি। রবি আমাদের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। রবি, তুমি কোন ডিসিপ্লিনে পড়ো? আমি ঢাকা ইউনিভার্সিটি মিউজিক ডিপার্টমেন্টে পড়ছি, নজরুল মেজরে। নজরুল মেজর। নজরুলে তুমি, আচ্ছা তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, নজরুল নিয়ে পড়ছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তোমার যে সুরের জার্নি ছোটবেলা থেকে, এটা কিরকম ছিল? কখন থেকে তুমি অনুভব করেছো যে সুর আমার ভালো লাগে? এটা হচ্ছে আমি এই সঙ্গীতটাকে পারিবারিক ভাবেই পেয়েছি। আচ্ছা, আমি যেহেতু আমার বাবা গান করতো, আমার ফ্যামিলির সবাই গান করে। আচ্ছা, আমার বাবা, চাচা, আমার দাদু গান করতো, তার বাবা গান করতো। বাহ। ওইখান থেকে আমি যখন ছোটবেলা, বাবা কি ধরনের গান গাইতেন? আমার বাবা নজরুল গাইতেন। নজরুল গীতি ভালো গাইতেন, এখনো গান করেন, আগের মতো আর কি করা হয়। তো আমি যখন দেখতাম আমাদের এলাকায় প্রোগ্রাম হতো। তোমাদের এলাকা কোনটা? এটা হচ্ছে আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা। আচ্ছা, রংপুরের। রবি হচ্ছে রংপুরের মানুষ। আমরা গানে গানে কথায় কথায় জেনে নিলাম রংপুরে বেড়ে উঠেছো তুমি, রংপুরে পড়াশোনা। আচ্ছা, তারপর বাবাকে দেখতাম, প্রোগ্রাম হইতো, হওয়ার আগে রিহার্সাল হইতো। তো ওইখানে দেখতে 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 আমি মানে একটা গান একজনকে রিহার্সাল করাচ্ছিল। তো ওইটা হচ্ছে আমি শুনতে শুনতে, মানে আমি ছোট ছিলাম কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। আমি বাবাকে বললাম যে বাবা আমি গানটা করতে চাই। তো আমাকে বলছে তুমি তো ছোট। আমি বললাম না, আমি গানটা করবো। পরে গানটা করলাম, মঞ্চেও গাইলাম। আমি সেদিন খুব অসুস্থ ছিলাম, জ্বর ছিল, তারপরও মঞ্চে আমাকে বাবা ধরেছিল এক হাত দিয়ে। আমি মানে তোমার ওই গান দিয়ে সুরের যাত্রাটা শুরু হয়ে গেল। হ্যাঁ। কি ছিল সেই গান? সেটা ছিল নজরুল, আমার গানের মালা আমি করবো। একটু শোনাও না, তখন কেমন ছিল গানটা, আমি শুনতে চাই। এই গানটা তখন গাইছিলাম,
আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান। এই তো শুরু হয়ে গেল না? এইখান থেকে আমার যাত্রাটা শুরু। তারপরে তুমি স্কুলে থাকতে এমনি কি পরবর্তীতে হচ্ছে বাবা চাকরি সূত্রে বাইরে চলে যায়, মানে আমাদের সিলেটে চাকরি করতো। তো পরে আমাকে আমার উস্তাদ জি শ্রদ্ধা আবু হানিফ ওনার কাছে দেয়া যায়। আমি তারপর থেকে এখন পর্যন্ত আমি যা শিখেছি ওনার কাছ থেকে এটা তোমার কোন ক্লাসের কথা? এটা হচ্ছে ক্লাস 2 থেকে। ক্লাস 2 থেকে তুমি সেই গুরুর কাছে তালিম নিচ্ছ। তার মানে গুরুর সাথে যে তোমার একটা সম্পর্ক, গুরু যে পরম্পরা, ভক্তি, এখনো গুরু আছেন না? এখনো আমাকে রেগুলার আমাকে কল করে, রেগুলার আমার খোঁজ খবর নেয়। উনি হচ্ছে এমন একজন মানুষ, মানে ওনার কথা না বললেই নয়, উনি হচ্ছে আমাকে সন্তান তুল্য স্নেহ করেছেন, ওইভাবে আমাকে গান শিখিয়েছেন। হ্যাঁ, উনি আমার কাছ থেকে কিন্তু কোনো পারিশ্রমিক নেন, বিনা পয়সা আমাকে গান শিখিয়েছেন। মানে আমি আসলে গুরু তো এমনই হয়, গুরু সত্যিকার যে গুরু সে এমনই হয়, তারা এমনই হয়। আমার তরফ থেকে এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে তোমার গুরুর কাছে আমার সালাম পৌঁছে যাবে, সালাম পৌঁছে দিও। উনি যদি দেখেন তাহলে আপনাকে আমার সালাম। গুরুরা এমনই হয়, আমার লাইফেও আমার গুরু এমনই ছিল। গুরুরা আসলে কিছু চায় না, গুরুরা চায় তার শিষ্য তার থেকে বড় হয়ে যাক। তারপরে পড়াশোনা করছো, তারপরে কোথায় পড়াশোনা করলে? পরবর্তীতে আমি যে স্কুলে পড়াশোনা করছি ওই স্কুলে শিক্ষক ছিলেন আমার গুরুজি, সঙ্গীতের টিচার ছিলেন। কিন্তু তার আগে আমি ওনার কাছ থেকে গান শিখতাম ছোটবেলা থেকে। আমি ক্লাস 8 এ ওই স্কুলে ভর্তি হই। ওই স্কুলের নাম ছিল উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। ওখানে আরেকজন টিচার ছিল সঙ্গীতের, শ্রদ্ধেয় পূর্ণচন্দ্র, ওনার কাছ থেকেও আমি শিখেছি, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। এই দুইজন গুরু আমার আর আমার বাবা। এই যে স্কুল লাইফে তুমি তো যেহেতু একদম ক্লাস 2 থেকে গান বাজনা করে আসছো, শিখছিলে, তখন তোমার স্কুল লাইফে নিশ্চয়ই তোমাকে গান গাইতে হতো। হ্যাঁ, স্কুলের প্রোগ্রাম, স্কুলের বন্ধু বান্ধবের আড্ডায়, বন্ধু বান্ধবের মধ্যে, ওইখানে তোমার বন্ধুদের কাছে বা তখনকার সময়ে তোমার হিট গান ছিল না, তোমার গাওয়া যে এটা গাইতেই হতো, কিরকম কি ছিল গান? তখন আমি একটা গান গাইতাম, শুনি হচ্ছে সরলতার প্রতি। হ্যাঁ, শুনবো গানটা এখন আমার অনেক ভালো। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙেছি শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না, ভেঙে গেলে জানো কি লাগে না জোড়া, লাগে না জোড়া। বাহ 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 বাহ, কি সুন্দর গান, মেলোডিয়াস গান। তার মানে এই মেলোডিটা এই ছোটবেলায় তোমাকে বশ করে ফেলেছে। জি, এই মেলোডি, যে গানের যে মেলোডি, এই মেলোডিটা তোমাকে আর রাতে ঘুমাতে দিচ্ছে না। মানে কোথায় পাবো তাকে, সব সময় সুরকে খুঁজে বেড়াই, সুরের যে অন্বেষণ করতে করতে পড়াশোনা করলে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট হয়ে গেল, সুরকে খুঁজতেই থাকছো। তারপরে কি হলো, গিয়ে এসে ঢাকা ইউনিভার্সিটিতে সঙ্গীত বিভাগে ভর্তি হয়ে গেলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আসার পিছনে আমার একটা ইতিহাস আছে। হ্যাঁ,
আমি পড়তাম বিজ্ঞান বিভাগে, আচ্ছা, ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো হচ্ছে আমি জানতাম না যে সঙ্গীত বিভাগে আমি আমার বাবা ছোটবেলা থেকে বলতো তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়বা, তুমি সঙ্গীত নিয়েও পড়তে পারো এখানে। আচ্ছা। তো যখন আমি বিজ্ঞান বিভাগে পড়লাম ইন্টারমিডিয়েট পর্যন্ত, তো আমি তখন ভেবেছিলাম যে আমি তো বিজ্ঞান বিভাগে পড়ি, হয়তো ওখানে পরীক্ষা দিতে পারবো না, কিন্তু আমার একটা তীব্র ইচ্ছা ছিল। তো এখন এই সম্পর্কে জানবার জন্য আমার একটা আগ্রহ হলো। তখন অ্যাডমিশন টেস্টের দেওয়ার আগে যে ফর্ম তুলতে হয়, তার আগে আমি আমার ডিপার্টমেন্টে একটা মেইল করলাম। তখন চেয়ারম্যান ছিল দেব স্যার। তো ওনাকে আমি খুঁজে বের করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপসটা আছে ওখান থেকে ওনার মেইল নাম্বারটা নিয়ে খুঁজে বের করে বললাম যে আমি অমুক বিজ্ঞান বিভাগে পড়ছি, তো আমি পরীক্ষা দিতে চাই, আমি কি পারবো কিনা। তো দেব স্যার উনি সাথে সাথে আমাকে আবার একটা ফিরতি মেইল দিল, আমাকে দিয়ে একটা নাম্বার দিল। তখন আমি নাম্বার যোগাযোগ করলাম, করার পর বললো যে তুমি করতে পারো, কিন্তু তোমাকে বিইউনিটে পরীক্ষা দিতে হবে। আচ্ছা। তো তারপরে তো আমি অ্যাপ্লাই করলাম, করে আজকে এই যে তার মানে ও সঙ্গীত পেতে গিয়ে, সঙ্গীতের রাস্তায় থাকতে গিয়ে তোমাকে অন্য ইউনিটেও পরীক্ষা দিতে হয়েছে, সেটাও তুমি মেনে নিয়ে গিয়ে সঙ্গীতের রাস্তায় থাকার জন্য তুমি সেই পরিশ্রমটাও করেছো এবং তুমি গেইন করেছো এবং ফাইনালি তুমি সঙ্গীত বিভাগের স্টুডেন্ট আসতে পেরেছি। খুবই আনন্দের কথা। তো তারপরে এই যে সঙ্গীত বিভাগে আসার পরে আগের যে গান বাজনা, তারপরে যে এখন শিখতে শিখতে যে চল রাস্তাটা যে শিখতে শিখতে তোমার জার্নি হচ্ছে, এখন তোমার কেমন লাগছে? প্রথমত আমি এখানে আসার পরে এটা আমার একটা স্বপ্নের জায়গা। আচ্ছা। তো এখানে আসতে পেরে তো আমি খুবই আনন্দিত এবং আমি নিজে প্রাউড ফিল করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত গুণী মানুষজন, এত গুণী শিক্ষক আমাদের রয়েছেন। তো এনাদের সান্নিধ্যে আসতে পেরে আমি খুবই ভালো লাগে এবং নিত্য দিন হচ্ছে নতুন সঙ্গীতের তাত্ত্বিক দিক, আবার হচ্ছে প্রায়োগিক দিক, সবগুলোই শিখতে পারছি। এত ভালো বন্ধু বান্ধব পেয়েছি যাদের সাথে চলাফেরা করে অনেক কিছু শিখতে পারছি। সো মানে বলে প্রকাশ করা যাবে না যে আমার কতটা এই যে আনন্দ হচ্ছে, এই আনন্দে আমরা তো একটা গান শুনতেই পারি না? হ্যাঁ, প্লিজ। আচ্ছা, আমি মোটামুটি চেষ্টা করি সব ধরনের গানই করবার। তো এবার চেষ্টা করি একটা ফোক। এটা হচ্ছে শ্রদ্ধেয় বাউল আব্দুল করিমের। বন্দে মায়া লাগাইছে রীতি শেখাইছে, দাওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, রীতি শেখাইছে, বন্দে মায়া লাগাইছে, রীতি শেখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দে রীতের জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দে রীতের জ্বালা, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া তো তাহলে তুমি নজরুল সঙ্গীত শিখছো, নজরুলের পাশাপাশি আসলে সুরের তো কোনো বাইন্ডিংস নাই। জি, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি নজরুল গাই বলে অন্য গাইতে পারবো না, আমি রবীন্দ্র গাই বলে অন্য কোনো কিছু চেষ্টা করতে পারবো না, এটা আমার কাছে মনে হয় না, তোমার কাছে হয়তো মনে হয় না।
তো এইরকম ভাবে আর কি ধরনের সুর তোমাকে টানে? আমার গজল গাইতে ভালো লাগে। আচ্ছা, গজল গাই, হ্যাঁ, আধুনিক গাই, ব্যান্ডের গানও আমি গাওয়ার চেষ্টা করি। আচ্ছা, মানে চেষ্টা করি সব ঘরানার মধ্যে একটু একটু ছোঁয়া নিয়ে থাকবার জন্য। যেমন গজল গাও, কি গজল গাও? একটা গাইতে পারি। হ্যাঁ, শিওর, শুনবো। মানে গজল, গজল তো আসলে গজল তো একটু জায়গাটা একটু কঠিন, একটু সহজবোধ্য নয়, এবং গজলের যে ভাব, গজলের যে গায়কী, সেটাও খুব সহজ না। কিন্তু এমনি মানুষ সহজ গানটাই শুনতে একটু কষ্ট হয়ে যায় যাদের, বা একটু সেমি ক্লাসিক্যাল, তাদের জন্য গজল বোঝাতে একটু কঠিন। সেই গজল তুমি গাচ্ছ মানে তোমার টেস্ট নানা রকমের টেস্ট তোমার একসাথে জড়ো হয়েছে। প্লিজ আমরা গজল শুনতে চাই। আমি এখন যে গজলটা গাইবো এটা হচ্ছে রাফতা রাফতা, শ্রদ্ধা মেহেদী হাসান গাওয়া। আচ্ছা, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, पहले जहाँ फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, अब तो नजदीक से नजदीक तर आते गए, अब तो नजदीक से नजदीक तर आते गए, पहले दिल फिर दिल रूबा, फिर दिल का मेहमा हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए। বাহ বাহ, কি সুন্দর। এই যে সঙ্গীতকে ধারণ করা, এই যে বিভিন্ন রকমের সুরকে ধারণ করা, সুরের অন্বেষণ করা, এই কাজগুলো আসলে যারা করে তারা এই পৃথিবীর বাইরের মানুষ। তাদের কাছে সুর ছাড়া আর অন্য কিছু চাওয়ার নাই। তাদের কাছে অনেক টাকা দিলেও বোধহয় তারা খুশি না, যতটুকু একটা ভালো করে একটা গান গাইলে সে যতটুকু খুশি হবে। তো সেই রাস্তায় এই রবিদের মতো ছেলেরা যারা এই রাস্তায় হাঁটে, এই রাস্তায় চলে, বা এই সুরের রাস্তায় থাকে, তাদেরকে আমার সাধুবাদ। আর আজকে বলতে চাই, যারা দেখছেন, এই আমার তরফ থেকে রবিকে ধন্যবাদ জানাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য। সুরের গল্প এবং সুরের আড্ডায় আজকে রবিকে আমরা পেয়েছি। তো রবি, তুমি এই যে তোমার যে সুরের যাত্রা, এই পর্যন্ত ছোটবেলা থেকে সুরের জার্নি হয়েছে, তোমার বন্ধু বান্ধব, তোমার গুরু, তারপর তোমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা তোমাকে শোনে বা শুনবে, তাদের প্রতি তোমার কি বলা আছে? আমার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার পরিবারকে নিয়ে। আমার পরিবার আমাকে প্রথম থেকে, ছোট্টবেলা থেকে এতটা সাপোর্ট দিয়েছে সঙ্গীতকে নিয়ে। বিশেষ করে আমার বাবা মা তো আছেই, আমার চাচু, আমার চাক্কু, আমার হচ্ছে চাচি, প্রত্যেকজন আমাকে তাদের নিজ সন্তানের মতো স্নেহ করে, এবং তারা এখন পর্যন্ত তারা চায় আমি সঙ্গীত নিয়ে কিছু একটা করি। না, নিশ্চয়ই হবে। আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, তোমার বাবা মা, চাচা চাচি, যারা তার শুভাকাঙ্ক্ষী, যারা রবির উত্থানের জন্য বা রবির শিল্পী হয়ে ওঠার পেছনে গল্পের সাথে যুক্ত, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে
শুভেচ্ছা জানাচ্ছি এবং জানাচ্ছি যে আপনারা আরো রবির সাথে থাকুন। রবি নিশ্চয়ই একদিন অনেক বড় একজন শিল্পী হয়ে আপনাদের পুরো পরিবারকে আলোকিত করবে, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে নিবেদন। এবং আজকে রবি, তুমি আমার অনুষ্ঠানে এসেছো আমার ডাকে, সুরের গল্প এবং সুরের আড্ডায় আমরা রবিকে পেয়েছি, তার জন্য রবিকে অনেক 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 ধন্যবাদ। এরা সঙ্গীত শিখছে, সঙ্গীত কোথায় যাবে, কি করবে, এটা একটা প্ল্যাটফর্মের মতো, যে তার যে ভেতরের কথা, সঙ্গীতের সম্পর্কে তার যে চিন্তা চেতনার জায়গা, এই জায়গাগুলো এই প্ল্যাটফর্মে এসে সে বলছে। আমি নগণ্য, আমি কিছুই না, আমি একটা তাদের আশ্রয় মাত্র। সেখান দিয়ে হয়তো আপনারা শুনবেন, জানবেন, রবিকে চিনবেন। সেভাবে যদি রবিকে অন্য অচেনা কেউ চিনে থাকেন, তাহলে সেটাই হবে আমার জন্য বড় পাওয়া। তো রবিকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই রবির জন্য দোয়া করবেন, রবিকে আশীর্বাদে রাখবেন এবং রবি যেন একটা সত্য সুন্দর পথে থাকে, খুব ভালো একজন শিল্পী এবং খুব ভালো একজন মানুষ হয়ে গড়ে ওঠে। আমরা সব শেষে রবির কাছ থেকে একটা গান শুনতে শুনতে বিদায় নিয়ে নিব। আজকের মতো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, টাটা। এখন যে গানটা করছি এটা আমার পছন্দের গান। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। এই জ্বালায় আর প্রাণে সহে না। মনরে কিসের তরে আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। এই জ্বালায় আর প্রাণে সহে না। বলেছিলি আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। বলেছিলি তুই যে আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ওরা মনে তোরি কথা বারবার বেজে ওঠে, ওরা মনে তোরি কথা বারবার বেজে ওঠে। তাই তোকে আর ভোলা হলো না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। আবার